নমস্কার। আজকে আমি আর মহুয়া তো আপনাদের কাছে চলেই এসেছি, আপনারা তো আছেনই আমাদের সঙ্গে। আর আমরা যেটা গত সপ্তাহেও আলোচনা করেছিলাম যে আমরা মাঝে মধ্যে কিছু নতুন নতুন চমক নিয়ে আসব, নতুন নতুন গিফট নিয়ে আসব, তেমনই আজকে আমার মহুয়া আর আপনাদের সঙ্গে এমন একজন অতিথি গেস্ট এসেছে। আমি কেন হাসছি আমি আস্তে আস্তে বলছি। একজন গেস্টই এসেছেন, যে আপনি হ্যাঁ দেখেছেন, ওকে দেখিয়ে দিতে হলো, ওই ব্যাপারটাই আর রাখলো না। আসলে ও আমাদের এতটাই কাছের, এতটাই ভালোবাসার, এতটাই আদরের, যে কিন্তু ওকে আপনি বলাটা আমি এইখানে একটু অফিসিয়ালি বললাম ওর জার্নিটার জন্য, ওর জার্নিটাকে সম্মান করে। আমি আর কথা বাড়বো না, আমরা সোজাসুজি চলেই যাব, কারণ এখানে এতক্ষণ একটা ভীষণ উত্তপ্ত আলোচনা হচ্ছিল এবং কৌশিক অনেকক্ষণ ধরে বলছে যাব যাব, কিন্তু এই উত্তপ্ত আলোচনায় ও কোনোভাবেই ক্যামেরাটা অন করার সাহস পায়নি। কিন্তু আমরা এক্ষুনি উত্তপ্ত আলোচনা দিয়ে শুরু করব না। কিন্তু সত্যি আপনারা যারা ওকে চেনেন না এখনও পর্যন্ত, মানে হয়তো ফেসিয়াল ওকে দেখেননি, ও শুধু গলা শুনেছেন, একটু বলে দিই, প্রেতকথা নামে একটি চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, সেটা ও 2018 সাল থেকে চালাচ্ছে। ও একজন মোটিভেশনাল স্পিকার হিসেবে লাইফ শুরু করেছে। অনেক ছোট ছেলে, বয়সে অনেক বাচ্চা ছেলে, কিন্তু ওর ডেপথ, ওর মনের গভীরতা, ওর জীবন দর্শনটা একেবারে আলাদা। এবং সেখান থেকেও একটা লম্বা জার্নি, বিশাল লম্বা একটা দৌড় মেরেছে, এবং সেই দৌড় মারাটা আমাদের সবসময় খুব ইন্সপায়ার করে। আমি ওটা কথা প্রসঙ্গে আস্তে আস্তে বলবো, আগে একদম সোজা গৌরবের কাছেই চলে যাই। একদম শুরুতে যেটা বলবো, যেটা আমি সবসময় বারবার বলি, সেটা আজকে তোর মুখে শুনবো, সেটা হলো স্পটিফাইতে আমরা যেটাকে বলি গানের অ্যাপ, সেখানে বাংলা ভাষায় পডকাস্ট, এবং সেখানে স্পটিফাই একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সেখানে এত ছড়িয়ে রয়েছে, এত কন্টেন্ট চারিদিকে, এবং অবভিয়াসলি আমরা আজকেও জানি যে বারবার আমাদের কাছে ফোন আসে, বাংলা কন্টেন্ট ভালো লোকে শোনে না, অতটা শোনে না যাতে সেটা ব্যবসা হয়। সেই ক্ষেত্রে বাংলা ল্যাঙ্গুয়েজে পডকাস্ট করে তুই পডকাস্টার হিসেবে টপ করছিস, এবং এটা আমাদের গৌরবেরই যে স্পটিফাই প্ল্যাটফর্মে গত 2 বছর ধরে যে বাঙালি বা ছেলে দুজন ভীষণভাবে মাতিয়ে রেখেছে স্পটিফাইকে এবং সারা ভারতবর্ষকে, একেবারে টপ করছে। একজন যদি অরিজিৎ সিং হয়, আর একজন আমাদের গৌরব। এইবার ওর জার্নিটা শুনুন। আমরা একদম শুরু করবই, কিন্তু তোর শুরুর কথা দিয়েই শুরু করব। আর বিশেষ করে মহুয়াদি অনেক দিন ধরে বলছিল, সব সময় এটা বলে যে আমরা যারা স্পিরিচুয়ালিটি নিয়ে আলোচনা করি, আমরা মনে করি স্পিরিচুয়ালিটির আলোচনা, আচ্ছা তাহলে একটু অ্যাবাভ 40 হলে ভালো হয়, যেটা একটা সাধারণ ধারণা। কিন্তু মহুয়াদি বলে না, স্পিরিচুয়ালিটি আলোচনা আমি 18, 19, 20 বছরের বাচ্চাদের সঙ্গে আলোচনা করতে চাই। এইটার একটা খিদে মহুয়ার মধ্যে সব সময় আছে। তোর কাছে স্পিরিচুয়ালিটি মানে কি? এটা তো অনেক বড় প্রশ্ন বেসিক্যালি একটা। আমার কাছে যেটা মনে হয় যে আমি যখন নিজের সাথে নিজে থাকি, আমি নিজের সাথে কেমন আছি, আমি কিভাবে দেখছি, আমার দেখার ক্ল্যারিটি কতটা, এবং সবথেকে বড় বিষয় হলো যে আমি কতটা কানেক্টেড সেই সমস্ত আবেগ, সেই সমস্ত অনুভূতি, সেই সমস্ত সম্পর্কগুলোর সাথে যেগুলোকে চোখে দেখা যায় না। আচ্ছা, আমার মনে হয় এই সমস্ত কিছুর মধ্যে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস থাকে। স্পিরিচুয়াল প্র্যাকটিস মানে? যেমন ধরো, স্পিরিচুয়ালিটি হচ্ছে প্রেজেন্টে থাকা। আমি আমার মায়ের সঙ্গে যখন দেখা করছি, কথা বলছি, তখন আমি আমার মায়ের সাথেই শুধু কথা বলছি। আমি যখন ছবি আঁকছি, আমি শুধু ছবিটাই আঁকছি। আমি যখন গান গাইছি, আমি শুধু গানটাই গাইছি। এই যে আমার অবস্থান, যে আমি যা করছি শুধু তাতেই আছি, ততটাই কনসেন্ট্রেশনের সাথে আছি, এবং শুধু সেটাকেই দেখছি, আমার কাছে, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে এইটা একটা স্পিরিচুয়াল প্র্যাকটিস। হ্যাঁ, ওয়ান অফ। এটা একদম তুই এই যেটা বললি কনসেন্ট্রেশন, এইটাই মানে, মানে প্রেজেন্টে থাকাটা তুই ওটা বলতে চাইছিস, এবং এটা খুব ফুল কঠিন। কনসেন্ট্রেশন দিয়ে, এবং এটা খুব কঠিন। হ্যাঁ, যে এটা খুব প্রত্যেক মুহূর্তে, হ্যাঁ আবার খুব সহজ। মানে আমি যেমন চেষ্টা করি, যখন আমি শুনি তখন আমি খুব ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করি, যখন আমি বলি তখন আমি পৃথিবীর সব থেকে ভালো বক্তা হওয়ার চেষ্টা করি। হয়ে উঠতে পারি না সব সময়,
বা শোনার সময় শ্রোতা হয়ে উঠতে অনেক সময় পারি না, হয়তো কিছু একটা বলতে ইচ্ছে করলো মাঝখানে, ওই যে কিছু একটা বলতে ইচ্ছে করলো, আমার যে জিজ্ঞাসু মন প্রশ্ন করলো, তখন কিন্তু আমার শ্রোতা হওয়াটা তো হলো, কিন্তু আমি পুরোপুরি হয়তো শুনলাম না, হয়তো আরো শুনলে আমি আরো অনেক উত্তর পেয়ে যেতাম, কিন্তু আমার শ্রোতা হওয়াটা আটকে গেল। এই কারণেই এটা কঠিন, কারণ এটা দিস ইজ ভেরি প্র্যাকটিক্যাল, যে এই আমি ধরি, এই আমি ছেড়ে যাই, এই আমার হয়, এই আমার হয়ে ওঠে না হট করে। তো এই প্র্যাকটিসটা করে যাওয়া মানে আমার কাছে খুব বড় স্পিরিচুয়ালিটি। কারণ আমি মায়ের সাথেও যখন দেখা করি, কথা বলতে যাই, আমি সবসময় যে যেন 100% আমি শুধু মা মায় খাইয়ে দিচ্ছে, আমি সব রেখে মায়ের শুধু খাবো, শুধু খাওয়াতেই ফোকাস করব। কিন্তু হঠাৎ একটা ফোন চলে এলো, আমি আর ভালোভাবে খেতে পারলাম না। তো সেখানেও আমার কনসেন্ট্রেশন ভেঙে গেল, কনসেন্ট্রেশনের অভাব হলো। তো এইভাবে আমি লাইফের সব অ্যাসপেক্টে স্পিরিচুয়ালিটিকে দেখি। এবং তুই তো ভীষণভাবে পজিটিভ, চেষ্টা করি আর কি। এইটা একটু বাড়াবাড়ি হয়ে না, গেল। অ্যাকচুয়ালি মানে আমি এগুলো নিয়ে কিন্তু আবার অনেক মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই। কিসের? যে আমি চেষ্টা করলাম একটা কিছু ভালোভাবে করার, বাট আমি মাঝখানে ধরো ফোকাস হারিয়ে গেল, তো তখন আমি বিরক্ত হয়ে যাই, সামটাইমস আমি ডিপ্রেসড হয়ে যাই। আচ্ছা, যে আমি হতে পারলাম না, তার মানে আমি এটা করতে পারলাম না। আবার বেরিয়ে আসি, আবার চেষ্টা করি। তো আমার মনে হয় এটা না একটা অদ্ভুত গেম, মানে আমার মনে হয় যে আমরা প্রত্যেকেই হয়তো মানে সবসময় প্র্যাকটিসেস করেই যাচ্ছি ভেতরে ভেতরে, যারা জানে, যারা অ্যাওয়্যার ব্যাপারটা নিয়ে, যে এভরি টাইম এই মোমেন্টটার মধ্যে থাকা। আর এই মোমেন্টের মধ্যে থেকেও মন তো বড় অদ্ভুত না, মন তো আর শুধু মোমেন্টে থাকে না, আলোকের গতির থেকেও বেশি গতি, ওকে তো বেঁধে রাখা খুব কঠিন। তো এটা আমি আজকাল আরো বেশি বেশি প্র্যাকটিস করছি। কেন, তোর বয়স বাড়ছে বলে? যাই, আমার নিজের মনে হচ্ছে এটা খুব দরকার। কারণ আমি যদি কিছু করতে যাই, মানে বড় কিছু করতে যাই, বা আমার স্বপ্নের মতন কোনো কাজ করতে যাই, তাহলে আমি যতটা আছি এতটা এনাফ নয়। তো তার জন্য আই নিড মোর কনসেন্ট্রেশন। তো দ্যাটস ওয়াই আমি আর কি, মানে আমার ওই মজাগুলোর সাথেও এই কনসেন্ট্রেশনটা যতটা রেখে থাকা যায় সেটা চেষ্টা করছি। একদমই মানে এমন না যে না, এটা তো একটা প্র্যাকটিস, অবভিয়াস। এই প্র্যাকটিসটার মধ্যে যখন আছিস গৌরব, এই কনসেন্ট্রেশনটার মধ্যে যখন আসিস, তুই একটা জিনিস বল, যে এই জিনিসটারই এখন বিশ্বে এই জিনিসটারই খুব অভাব, যে মনটাকে কি করে একটা জিনিসে লাগিয়ে রাখা যায়। তো এটা হচ্ছে স্পিরিচুয়ালিটির, মানে এই যে স্পিরিচুয়ালিটি নিয়ে বলছিস, জীবনে স্পিরিচুয়ালিটি, এটা হচ্ছে তার মানে প্রথম এবং প্রধান শর্ত, যে মনকে নিয়ন্ত্রণ, মনকে কি করে একটা জায়গায় লাগিয়ে রাখা যায়। তুই যে প্র্যাকটিসটা করছিস, তার মানে তুই নিশ্চয়ই কিছু স্টেপস নিজের মতো করে সাজিয়ে নিয়েছিস। তোর যদি বলতে কোনো আপত্তি না থাকে, জাস্ট সেটা আমাদের দর্শকদের জন্য, আমাদের সবার জন্য এই ব্যাপারটা, তোর যদি কিছু হাতে করা স্টেপস থাকে যে এটা আমি আমার মতো করেছি, এই ব্যাপারটা একটুখানি আমাদের বলতে পারবি, যে তোর মনকে কন্ট্রোল করার জন্য, বা তোর মনকে, হ্যাঁ মা আমাকে খাওয়াচ্ছে, আমি এখন শুধু খাবোই, যদি না ফোনটা আসে তাহলে আমি আর অন্য কিছু এখন ভাববো না, আমার সঙ্গে কালকার ঝামেলা হয়ে গেছে সেটা আমি এখন ভাববো না। এই ব্যাপারটাই যে সুইচ অন এবং সুইচ অফ, হ্যাঁ, এটা মানে কিভাবে করিস? এটা সুইচ অন সুইচ অফের ব্যাপারটা কি বলতো, মানে আমি জেনারেলি ব্রিদিং প্র্যাকটিসের মধ্যে এই জিনিসটাকে ইনকর্পোরেট করার চেষ্টা করি। তো আমার মনে হয় শ্বাসে ফোকাস করাটা সব থেকে ইম্পর্ট্যান্ট। এটা তো দিদিও আমায় বহুবার বলেছে, আমি দিদির কাছ থেকেও শুনেছি, নিজে ইনকর্পোরেট করেছি সেটা। আমাকে আরও অনেক ব্যক্তিত্বরা আছে যারা বলেছেন যে ব্রিদিংয়ের উপর ফোকাসটাই আমি বেশি করি। আর বাকি যে ধরো এই পডকাস্টটাতে আছি, আমি জাস্ট মানে আমার মাথায় কিছু আসলেও আমি জাস্ট নিজেকে অ্যাওয়্যার করে দিচ্ছি যে আমি ওটা নিয়ে ভাববো না, মানে ওটা আমি ভাবতে পারি না, আমার এইটা এখানেই আমাকে এখন থাকতে হবে। এবং ওই জড়তাটা রাখার আমি চেষ্টা করি না, যে হচ্ছে আমি মানে একদম জড়তার সাথে রয়েছি, ওরকম না। মানে আমি ফুল ফ্লেজেড নিজের মতন আছি, জাস্ট আমার যেটা বলতে ইচ্ছে করছে আমি মানে যেটাকে আসছে সেটাকে আসতে দিচ্ছিস, তারপর নিজেকে শাসন করছিস। হ্যাঁ, যে না, হ্যাঁ আসবে, তো আশাটা তো তোর হাতে নেই, হ্যাঁ আসবে ন্যাচারাল, তুই তখন আটকাচ্ছিস। তার মানে তোর কাছে কিন্তু স্পিরিচুয়ালিটি মানে, যেটা সাধারণত একটা আলোচনা হয়ে থাকে, স্পিরিচুয়ালিটি মানে পুজো আচ্চা, ফুল বেলপাতার আচার, এগুলো খারাপ বলছি না, এগুলোও একটা প্র্যাকটিস। ওই তোর কনসেন্ট্রেশনের, হ্যাঁ ওই তোর কনসেন্ট্রেশনের প্র্যাকটিস। হ্যাঁ, এর পেছনেও আমার যুক্তি আছে। কারণ বল? আগের দিন আমার এক বন্ধুর সাথে আমার কথা হচ্ছিল, তো ও হচ্ছে বেসিক্যালি একটু নাস্তিক প্রকৃতির মানুষ, আমার ছোটবেলার স্কুলের বন্ধু, এবং আমরা একসাথেই বড় হয়েছি। ইজ এ নাইস গাই। তো ওকে আমি বলছি যে ভাই তুই তো নাস্তিক মানে কি? বলছে আমি ভগবানে বিশ্বাস করি না। আমি যে তুই ভগবানে বিশ্বাস করিস না নাকি? নাস্তিক করার মানে তো যে অস্তিত্বে বিশ্বাস করে না, মানে তুই তোর অস্তিত্বে বিলিভ করিস না, তোর অস্তিত্ব নেই। বলছে না, এটা কি করে হয়? আজ দেখ, যে নাস্তিক
সেও তো কিছুতে বিশ্বাস করে। তুই তো নিজের শ্বাস প্রশ্বাসকে বিশ্বাস করিস তো, একমাত্র শ্বাস আর প্রশ্বাস যেটা আমাদের সাথে আছে, যার জন্য আমরা আছি এই পৃথিবীতে, এটা যদি আমার এখন না চলে হঠাৎ করে, তাহলে তো আমি জাস্ট একটা বডি, আর তো কিছু নেই আমার। তো আমি ওকে বললাম তুই একটা কাজ কর, তুই চোখ বন্ধ করে বস, শুধু যা চারপাশে হবে এবার তুই না শুধু শোন, শুধু ফোকাস কর। তো আমি একটু ঘরে পরে ঘুরলাম, বিভিন্ন কিছু করলাম, বললাম কি কি শুনলি বল। ও আমাকে সমস্ত কিছু বললো, আমি এটা শুনেছি, এটা শুনেছি, এটা শুনেছি, এটা শুনেছি। যে নর্মাল টাইমেও কিন্তু তোর চারপাশে এত কিছুই হয়, কিন্তু তুই কখনো শুনিস না। নিজের শ্বাসের আওয়াজ শুনিস নি? বললো হ্যাঁ শুনেছি। তুই তো সবসময় শ্বাস নিচ্ছিস, সেটার আওয়াজ শুনিস না। তার মানে এই অস্তিত্ব কি? অস্তিত্ব হচ্ছে যে আই অ্যাম অ্যাওয়্যার অফ এভরিথিং, যে আমার চারপাশে যা হচ্ছে আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, নিজের শ্বাস আমি শুনতে পাচ্ছি। তুই ভগবানে বিশ্বাস করিস না, কিন্তু এটাই বিশ্বাস কর। কিন্তু যে লোকটা পুজো করতে যাচ্ছে বা যে লোকটা গিয়ে শিবের মাথায় জল ঢালছে, সেও ভুল নয়। তার কারণ তার কাছে হয়তো এই নলেজটা নেই যে শুধু আমি আমার শ্বাসে ফোকাস করেই, শুধুমাত্র আমি আমার ঘরে যে একটা ছবি আছে সেই ছবিটাকেই ভগবান ভেবে যদি পুজো করি, আমি যদি কনসিয়াস হয়ে যদি ছবিটাকেই শুধু পুজো করি, ওই ছবিটাই কিন্তু আমাকে রিটার্ন দেবে। কারণ ওই ছবিটা তো আমারই এনার্জি। আমি ওই ছবিটাকে বলছি ঈশ্বর আমাকে ভালো রেখো, মানে আমি রোজ ম্যানিফেস্ট করছি, মানে আজকের দিনে আমরা যেটাকে ম্যানিফেস্টেশন বলি, যে ঠাকুর আমাকে না ভালো রেখো, আমার মাকে ভালো রেখো, বাবাকে ভালো রেখো, আমার টাকা করে দিও, আমার এটা গাড়ি করে দিও একটা। মানে আমি রোজ বেসিক্যালি ম্যানিফেস্ট করছি যে আমার একটা গাড়ি চাই, আমার টাকা চাই। এই ম্যানিফেস্টেশনটা না হয় আমি অনেক ইন্টারনেট দেখে নিয়েছি, অনেক বোদ্ধা হয়ে গেছি, লোক পেয়ে গেছি, বুঝে গেছি, আমি করছি। কিন্তু প্রত্যেক মানুষের তো এইগুলো এত ইজি অ্যাক্সেস নয়। তো সেই মানুষ যদি একজন ঠাকুরের কাছে গিয়ে যদি তাকে নমস্কার করে বলে যে তুমি না আমার শরীরটা ঠিক করে দাও, তাতে ক্ষতি কি আছে? কোনো ক্ষতি নেই। ওখান থেকে মনের জোরটা পেল, সে তো মনের জোর পেলো। তো তার মানে পুরো ব্যাপারটাই ঠাকুর ব্যাপারটা তো মনের জোর। আমি বলে না, সে তো একটা শিবরাম চক্রবর্তীর গল্প, একটা পাথর রেখে দিয়ে তাকে পুজো করে সে ঠাকুর হয়ে গেল। সেই ঠাকুর দিয়ে আবার পরবর্তীকালে সেখানেই একটা প্রণামী বাক্স করে দেওয়া হলো। তারপর একজন নেতা এসে বড় করে মন্দির করে দেবে, মন্দির করে দেওয়ার পর সেটাই ব্যবসার ক্ষেত্র হয়ে গেল। বিশ্বাসে মিলে। আসলে যে কারণে আমরা এই গেস্ট নিয়ে আলোচনাটা আমাদের এই প্রথমেই শুরু হলো, এবং যে কারণে আমরা আরও তোকে ডাকা, যে তোর লাইফটা একটা অদ্ভুত জার্নি, এবং এই জার্নিটা এখনও তোর 30 বছরও হয়নি। আমি এক্স্যাক্ট বয়স বলছি না, কিন্তু 30-এর ঘরও এখনও তুই মানে ছুঁসনি। তো সেই তারই আগে এই যে একটা লম্বা জার্নি, এবং ছোটোবেলা থেকে তোর গ্রাফটা লম্বাতে উঠেছে। এই যে স্পিরিচুয়ালিটিটাকে ভেঙে যদি আমরা স্পিরিট বলি, পজিটিভ এনার্জি বলি, সবসময় ভালো কথা ভাবা, অন্যের ভালো করা, এবং তুই জার্নিটা একা চলতে চলতে তুই যেটা করেছিস, তোর আশেপাশে যারা আছে, আমি সামনেই আমাদের কৌশিক রয়েছে, এরকম আরও অনেকে যারা আছে, তাদের সকলকে তুই ওর জার্নির আস্তে আস্তে তোর পার্ট করতে করতে এগিয়েছিস। তার মানে তুই চেয়েছিস সবসময় অনেকে মিলে ভালো থাকি, সবাই মিলে ভালো থাকি। এটা আমি একদম মানে তোর মাকে মানে পার্সোনালি চিনি বলে বলছি, বাবা মা এগুলো সম্পূর্ণ রুমা আর তোর বাবার কাছ থেকে পাওয়া, একদম ঠিক। এই জার্নিটা তুই যাচ্ছিস, কিন্তু তো শুরুটা আমাকে যদি একবার একটু বলিস। এবং যখন তুই, যেটা মহুয়া বলছিল, তোর তো কখনো কখনো ডিপ্রেশন আসে, কখনো কখনো হতাশ হোস, ভেঙে পড়িস। ছোটোবেলায় হয়তো অতটা বুঝিস নি, যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তোর তো স্ফিয়ারটা এমনভাবে এরকম করে বেড়েছে যে স্ফিয়ারের সঙ্গে তুই আগে না ছিলিস পরিচিত, বা তুই না জানতিস ওই জগৎ সম্পর্কে। তুই রাস্তা খুঁড়ে খুঁড়ে চলেছিস, এখনও চলছিস, এবং তোর ফ্যামিলি, তোর আশেপাশের লোকজন সেই চলাটার কল্পনাই করতে পারে না। সেই জার্নিটা যদি একটু বলিস, এবং সেখানে তোকে কে কখন কিভাবে ইন্সপায়ার করেছে, কোনো ঘটনা, কোনো মানুষ, কোনো ব্যক্তিত্ব। স্টোরি আর কি, মানে এখানে বলতে গেলে আমি যেভাবে জেনারেলি মনে রাখার চেষ্টা করি জার্নিটাকে, ফার্স্ট অফ অল তো দেখো, আমি জাস্ট আমার কাছে যেটা মনে হয় আজকের দিনে, আমার মনে হয় যে এই জার্নিটা আমার জীবনে অনেক হেল্প করেছে। বাট আমি আজকাল খুব ডিট্যাচড হয়ে গেছি এই জার্নিটার থেকে। তা আমার মনে হয় যে ওই আজ থেকে ধরো 7 বছর আগে আমি যেই জিলের সাথে এই জার্নিটা করেছি, মানে আমি আজকেও আমার মধ্যে সেই জিলটা রয়েছে। আজকে হয়তো আরও অন্য স্ফিয়ারে কিছু একটা ভাবছি, কিন্তু আমার মনে হয় যে ওইটার আরও এনার্জিটা যদি আমি এখন পাই, তাহলে আমার আরও অনেক ভালো লাগবে। তো আমার এই জার্নিতে প্রথমত তো আমার মা বাবা, দে আর ভেরি ইম্পর্ট্যান্ট।
একদম প্রাইম তারা। তো তাদের কথা আলাদা করে কিছু বললামই না, কারণ ওরা না থাকলে আমি আজকে এগুলো করতেই পারতাম না। আর আমার মায়ের কথা তো তোমাকে বলেইছিলাম যে আমি যখন রেকর্ডিং করতাম সেই সময় মা বাইরে জল নিয়ে দাঁড়িয়ে থাকতো যাতে কুকুররা এসে চিৎকার না করে, হলেই কুকুরগুলোকে তাড়িয়ে দিত। বাড়ি থেকে লোকজন আসলো তো আস্তে আস্তে চুপ করে কথা বললো। নিজেরা মানে আমি রেকর্ড করছি ধরো 1.5 ঘন্টা ধরে, মা বাবা দুজনে সাইলেন্ট হয়ে জাস্ট বসে আছে। তো অনেকটাই টর্চার করেছি আর কি, কিন্তু তাও মানে এতটা স্যাক্রিফাইস বাবা মা আমার জন্য করেছে যে আই ডোন্ট নো আমি আমার নেক্সট জেনারেশনের জন্য এতটা স্যাক্রিফাইস কখনো করতে পারবো কিনা। তো আমি যখনই বলি এই কথাগুলো তখনই আমার খুব ইমোশনাল লাগে। আর এবার আমার জার্নিটা বেসিক্যালি শুরু হয়, আই ওয়ান্টেড টু বিকাম আ সিঙ্গার সং রাইটার। এবার ছোটবেলা থেকে গানটা ভালো গাস এবং লিখিসও ভালো। ইনস্ট্যান্ট বসে সেদিন আমি সত্য তুই তোর বাড়িতে করছিলাম, হ্যাঁ, বেশ তোমার গত গানে গান বছর লেখা হলো। ফটাকসে একটা কবিতার সঙ্গে সুন্দর গান লিখে দিলি। তো আমি তো বেসিক্যালি এবং তোর গানের লিরিক্সের মধ্যেও তোর কিন্তু একটা পজিটিভ ব্যাপার থাকে। হ্যাঁ, আমি ওটা দিয়ে স্টার্ট করেছি। কেন বলছি এবার তোমাকে বলি এই মজাটা কেন হয়েছে। তার কারণ আমি ছোটবেলা থেকেই গান শুনতাম, তো বাবা মেনলি গান শোনানোর ন্যাকটা আমায় ধরিয়েছিল। তো আমি আবার হচ্ছে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে যা হয় আর কি। তো আমার সব সময় আমার সিনেমার গান অত ভালো লাগতো না, অরিজিনাল। কিন্তু আমার ভালো লাগতো কার গান শুনতে, আমি ইংরেজি ব্যান্ড শুনতাম। ধরো আমি পিঙ্ক ফ্লয়েড শুনতাম, আমি ড্রিম থিয়েটার শুনতাম, আমি স্করপিয়ান্স শুনতাম। আমি বলছি এটা তোমাকে, তুমি জার্নি যখন জিজ্ঞাসা ছোট থেকে শুরু করি একটু। ধরো আমি তখন ক্লাস 8-এ পড়ছি, তো আমার বন্ধু ঋতব আমরা তখন হচ্ছে ধরো একটু বড় হচ্ছি আস্তে আস্তে, একটু সিগারেট খাওয়া শিখছি। তখন বিকেলবেলা করে একটু গান শুনতাম, একটা সিগারেট খেতাম, তো দারুণ মজা লাগতো। কিন্তু ওটা না আমার মনের মধ্যে খুব বড় প্রভাব ফেলতো। তো আমি ভাবতাম যে তাহলে আমারও গান। আর ব্রায়ান অ্যাডামস শুনে আমি প্রচণ্ড রকমভাবে ইনফ্লুয়েন্স ছিলাম ব্রায়ান অ্যাডামসের দ্বারা। তো আমি সেই সময় ব্রায়ান অ্যাডামসকে দেখেছি গিটার বাজিয়ে গান গাইছে, আমি বলছি আমিও গিটার বাজাবো। তো দেন আই লার্নড হাউ টু প্লে গিটার ওর বন্ধুর থেকেই। পয়সা তো ছিল না ওরকমভাবে, গানও শিখিনি, কিছুই শিখিনি। দেন আমার মনে হলো আমি পিয়ানো কিনবো। আমি তখন স্কুলে পড়ি, আমার মা তখন আমাকে পিয়ানো কিনে দেয়, একটা মানে টাকা পয়সা জমিয়ে অনেক কষ্ট করে পিয়ানোটা কিনে দেয়। তো আফটার দ্যাট আমি পরিচিত হই কিছু বাংলাদেশি ব্যান্ডের সঙ্গে, তার মধ্যে আর্টসেল, ওয়ারফেজ, এরা তো রয়েছেই। কিন্তু আমাকে সব থেকে বেশি যে প্রভাবিত করে, কেন তার কারণটাও বলছি, সে হচ্ছে অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট সাইদুস খালিদিন সুমন, যাকে আমরা বেস বাবা সুমন বলে চিনি। এবং তাকে আমার কেন ভালো লাগতো, তার কারণ সেই ভদ্রলোকের জীবনের একটা জার্নি ছিল। এবার জার্নিটা কেমন, আমি তো খুব গরিব ঘর থেকে বিলং করি। সো গরিব ঘরে আমরা যারাই বিলং করেছি তাদের কাছেই দেখবে যারা আরও মানে যাদের জার্নি আছে আমাদের তাদের ভালো লাগে। তো বেস বাবা সুমনকে আমি দেখেছি ওনার জীবনে 6টা ক্যান্সার ছিল, বাট সামহাউ ওই ভদ্রলোক সেই ক্যান্সারগুলোকে বিট করে ফেলেছেন। এবং উনি আমাকে প্রথম এই পথটা খুলে দিয়েছেন যে লুক, এভরিথিং ইজ ইন ইউর মাইন্ড, ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান অ্যাচিভ ইট। তো ভদ্রলোক গিটার বাজাতেন। তো উনি কিন্তু এশিয়ার সর্বশ্রেষ্ঠ বেসিস্ট ছিলেন একসময়, এবং এখনও পর্যন্ত, এখন তো অসুস্থ মানুষ উনি, কিন্তু উনি আউটস্ট্যান্ডিং বেসিস্ট আর কি। গিনিস বুকে নাম আছে ওনার। ওনার গানে যত কথা আছে সব ঘুরে দাঁড়ানোর কথা। আমি ওগুলোকে রিলেট করতে পারতাম। ওনার প্রত্যেকটা লড়াই, ওনার অ্যাক্সিডেন্ট হয়, ওনার 12 ঘন্টার অপারেশন হয়, আমি বাড়িতে বসে ওয়েট করে আছি যে উনি সুস্থ হয়েছেন তো। বিকজ আমি দেখেছি যে উনি ক্যান্সার কেমোতে যাচ্ছেন, বলছে আমি এখন মরবো না, মার্ভেলের একটা সিরিজ আসছে ওটা দেখে মরতে হবে। উনি ওজন ছিল 130 কেজি না কত, ওখান থেকে কমিয়ে নিজেকে এখন 60 কেজি করে ফেলেছে। তো বলছে যে এভরিথিং ইজ ইন ইউর মাইন্ড। উনি বেস বাজানোটাকে বাঙালিকে নতুনভাবে শিখিয়েছে। তো আমি এত 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 মোটিভেটেড হয়ে যাই, আমি তখন পরপর গান লিখতে থাকি, শুধু ওনার গান শুনছি আর গান লিখছি, শুনছি আর লিখছি। এবং তার অনেক পর আমি রূপম ইসলামের দ্বারা প্রভাবিত। মানে আমি তখন রূপম ইসলামকে যে খুব বেশি শুনেছি তা নয়, বাট সেই সময়টায় আমি ওই ব্যাপারটা পেয়ে গেছি যে আমি তো সিনেমার গান পছন্দ করি না, আমি তো ব্যান্ড মিউজিক করতে চাই। দেন আই ক্রিয়েটেড আ ব্যান্ড। তো সেই ব্যান্ড শুরু হয়, আমার একটা ব্যান্ড ছিল, আর এখন নাম নিয়ে কী বা হবে, সে ব্যান্ড এখন আর এক্সিস্ট করে না। বাট ওই ব্যান্ডের সাথে আমার মনোমালিন্য হয়, দেন আমি ওই ব্যান্ড থেকে বেরিয়ে যাই, আবার একটা নতুন ব্যান্ড ক্রিয়েট করি, ওরা আমার 4টে গান নিয়ে নেয়। তো আমি সেই গান আজও ক্লেম করিনি ওদের কাছ থেকে। আমি নতুন ব্যান্ড, কারণ তুই আরো নতুন লিখতে পারবি। আমি তো প্রচুর, আমার তো প্রচুর লেখা গান, ঠিক আছে, তাও আমাকে অনেকে বলে নিয়ে নাও। তো আমি না এবার গান লিখতে লিখতে একটা সময় যখন কলেজে উঠি, তখন আমি খুব মানে ধরো মানে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আর কি,
যে আমি তো এইগুলো করতেই চাই না। ও গান লিখতেই না, আমি তো পড়াশোনাটাই করতে চাই। ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা। কারণ আমার ততদিনে এই বিশ্বাসটা চলে এসছে যে যে আমি গান কম্পিউটার গাই। সায়েন্সের ডিগ্রিটা আমি যেটা চাই সেটা আমাকে দেবে না। দেবেন না? না, সেটা দেবে না, বরং আচ্ছা। আমাকে আরো ভুল পথে ঠেলে দেবে। আচ্ছা আমি ভুল পথে চলে যাচ্ছি। আচ্ছা পড়াশোনা করাটা যে সঠিক পথ তা তো নয়। আচ্ছা। ডিগ্রি মানে পাওয়াটা সঠিক প্রাতিষ্ঠানিক পথ শিক্ষা। কে বলেছে? হ্যাঁ হ্যাঁ, কি বলছিস, exactly, প্রাতিষ্ঠানিক একদম। শিক্ষা। কি হবে ওটা করে? তো আমি একবার দাড়ি গোঁফ কামিয়ে বাবার জামা পরে চলে গেলাম একটা কোথায়? ইন্টারভিউ দিতে। আচ্ছা, হ্যাঁ বাবু হয়ে বসে। হ্যাঁ, এবার ইন্টারভিউ দিতে গিয়ে বেরিয়েছি, ইন্টারভিউ একদম ফালতু হয়েছে। বেরিয়ে আমার কাকু এসছে, মানে আমার এক দুঃসম্পর্কের কাকু আছে, আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে, শুনে আমায় দেখে চিনতে পারেননি। ওরকম করে ভদ্রসদ্র হয়ে গেছে। তো আই ফেল্ট দ্যাট যে ভাই ইন্টারভিউ দিতে এসে আমায় চিনতে পারছে না, মানে আমি যেদিন অফিস করব আর আমার পৃথিবীর কেউ তারপর থেকে চিনবে আর না। চিনবে না। হ্যাঁ এবার আমি ছোটবেলা থেকে স্কুলে ছিলাম খুব পপুলার, আচ্ছা। কলেজেও আমি ছিলাম খুব পপুলার। এবার একটা পপুলারিটির নেশা তো একটা আছে যে লোকে একটু চিনবে আমাকে, এটাই তখন মানে একদম কাজ করছে, স্টেজে উঠে গান গাইবো। কিন্তু তখন তো তুই স্যাম্পল মানে না ট্রিঙ্কাসে তখনও গাইছি না, তখনও গাইছিস? তখনও গাইছি না। তো আমি তখন ঠিক করলাম যে না, আমার চাকরি বাকরি করে হবে না। চাকরি করলে আমি ভুল পথে চলে যাব, আমাকে যে করেও গান বাজনাই করতে হবে। ওদিকে বাড়ির কন্ডিশন কিন্তু খুব খারাপ। দ্যাট মোমেন্ট আমি তখন ঠিক করি যে না, তাহলে একটু পাপ ফাপগুলোতে ট্রাই করি, গান গাইবো। তো ট্রিঙ্কাসের যে মালিক আনন্দ, তো আউটস্ট্যান্ডিং লোক। তো ও আমাকে বলতো যে ম্যাজিক ভয়েস, তো বলতো ইউ হ্যাভ ম্যাজিক ভয়েস, ইউ আর ম্যাজিক ভয়েস, এরকম করে বলতো। উনি আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন, আচ্ছা। বিশেষত এটিকেট, যে তুমি এখানে গান গাইতে আসছো, তোমার একটা ড্রেস ভালো হওয়া উচিত, তুমি কিটো পরে কেন এসছো, ঠিক আছে। উনি আমাকে ফার্স্ট, তখন আমি ইংরেজি বলতে পারতাম না ভালো করে, উনি আমাকে ফার্স্ট বলেছিলেন যে তুমি ইংরেজি বলতে পারো না, এটা কোনো অসুবিধা না, তুমি বাংলাতেই বলো কথা। তো উনি আমাকে খুব সাপোর্ট করেন এবং উনি টাকাও দিতেন, খেতামও প্রত্যেক সানডে করে। কদিন আগে ট্যাভার্নে গিয়ে প্রোগ্রাম হ্যাঁ, করলাম আবার আমি। আমি ওটাতে হ্যাঁ, আসছিলাম। এবার এখন যখন গেছি তখন তো পুরো হাউসফুল শো করেছি। হি ইজ আ নাইস গাই। দেন আমি ট্রিঙ্কাস থেকে আমি যখন বেরোবো ততদিনে আমি হঠাৎ করে দেখছি সোশ্যাল মিডিয়া আমার একটা বুম হয়ে গেছে। কিসে বুম? কিসের সূত্রে? গানের সূত্রে? না, গানের সূত্রে না, কিছু গান আমার তখন ভাইরাল হয়েছে, মানে এমন না যে গান গেয়ে ভিউ পাচ্ছি না, গান গেয়েও ভিউ পাচ্ছি। কিন্তু আমার সৌরভ দত্ত বলে একজন ভদ্রলোক আছেন, মানে যার বিশাল মানে আমার জীবনে অবদান। তো আমি সৌরভদার বাড়িতে গিয়ে, তখন সৌরভদা মনের ডায়েরি, হাসির পাসওয়ার্ড, এরকম বেশ কিছু পেজ চালাতো, আর সবকটা পেজ পপুলার, সবকটা 1 মিলিয়নের উপর ফলোয়ার। আজকালকার দিনের ছেলে মেয়েদেরকে যদি 1 মিলিয়ন বলা হয় ইউহি, আর আমরা এটা করেছি 2015, 16, 17 এই সময় করেছি। সোশ্যাল মিডিয়া ব্যাপারটাই খুব একটা পপুলার ছিল। মানে এবার এটা পেজ বলছিস? ফেসবুক। এবার তখন মনের ডায়েরি বলে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলি আমি 2017 সালে, মানে ওই সৌরভদাই খোলে। তো সৌরভদা আমাকে মেইনলি শিখিয়েছে যে তুমি সোশ্যাল মিডিয়ায় কি করে লিখবে, কারণ নর্মাল লেখা আর সোশ্যাল মিডিয়ার লেখা ইজ ডিফারেন্ট। বা বিশেষ করে যেটাকে বলা হয় হচ্ছে, আমি এটাকে কি বলবো, তুমি 4 অক্ষরের মধ্যে, মানে 4টে শব্দের মধ্যে তুমি মানুষকে ক্যাচ হুক করে নিচ্ছ, এমন লেখা লিখতে হবে। তো আমরা এটা প্রচুর প্র্যাকটিস করতাম। সৌরভদা সবসময় আমাকে, মানে এখনো পর্যন্ত উনি আমাকে সবসময় গাইড করেন। তো হি ইজ অলসো আ সাকসেসফুল গাই। তো আমি তারপরে ওনার চ্যানেলটাতে আমি প্রথম শুরু করলাম যে চলো আমরা কিছু মিস্টিরিয়াস জিনিসপত্র বলি। আচ্ছা। মৃত্যুর আগের 12টি সংকেত, এইসব জিনিসপত্র বলছি। কোথা থেকে পেলি? রিসার্চ করতাম। আচ্ছা। তখন কি আছে, বিড়ি খাই আর এইসব করে বেড়াই, আর কোনো কাজ আছে নাকি জীবনে? অত চাপ নেই, বিন্দাস। চায়ের দোকানে রোজ যাই, ওই মোটামুটি 30 টাকা 40 টাকা নিয়ে 1 প্যাকেট বিড়ি আর চা, ঠিক আছে। মা তোর প্রত্যেক দিন 30 টাকা খরচা হয়ে যায়, মাকে তো আর বোঝাতে পারছি না কেন 30 টাকা খরচা হচ্ছে, বুদ্ধির গোড়ায় ধোয়া দিতে হচ্ছে তো তখন। তো ওই ইউটিউব চ্যানেলটা আমাদের 70,000 সাবস্ক্রাইবার হয়ে যায় 2018 সালে। 18-র কথা বলছিস? সেই সময় জাস্ট ইউটিউব এসেছে এবং আমি ইনকামও করি। তারপরে আমাকে সৌরভদা বলে যে লুক, এটা করিস না, নিজের চ্যানেল কর। আচ্ছা। নিজে কর এবার কিছু। তো আমি কি করব, তখন গানের চ্যানেলটাকে খুললাম, বাট গানগুলো আমার অত ভালো চলছিল না। দেন একটা বাচ্চা মেয়ে সৌমাভা, ওর একটা লেখা, আমি তখন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি কলেজ থেকে ড্রপ করে বেরিয়ে গেছি, আমার জীবনে তখন ইনকাম নেই, আমি তখন ট্রিঙ্কাসে গান গাইতে যাচ্ছি। বাট অনেস্টলি স্পিকিং, আই ডোন্ট নো ইফ আনন্দ ইজ ওয়াচিং দিস ভিডিও, আই ওয়াজ নট হ্যাপি অ্যাট অল। আমার একদম ভালো লাগতো না। আমার তখন যিনি গার্লফ্রেন্ড ছিলেন তাকে আমি রোজ রাত্রিবেলা বলতাম আমার ভালো লাগে না, আমার ইচ্ছে করে না, আমি এই লাইফটাই আমার চাই না। আমি খুব ডিমোটিভেটেড হয়ে গেছিলাম। একদিন হঠাৎ সকালে একটা বাচ্চা মেয়ের লেখা দেখলাম। সেই লেখাটা, আমার ব্যান্ড মেম্বার্সরা আমাকে একদিন বললো তোর একটা ভালো মাইক দরকার।
তো আচ্ছা। আমি বললাম যে হ্যাঁ সে তো দরকার, টাকা কই? বলছে শোন না, ব্যান্ড ফান্ড থেকে তো কিছু টাকা আছে আমাদের, তো ওই ফান্ড থেকে তুই কেন, পরে যখন কামাবো তুই আবার আমাদের দিয়ে দিস। হ্যাঁ। তো সেই টাকাটা ওরা আজও নেয়নি, আমার গায়ে কাটা দিচ্ছে বলতে গেলে, মানে ওরা এরকমই, মানে আমার নতুন ব্যান্ডের, মানে তখন যে সেকেন্ড ব্যান্ডটা বানিয়েছিলাম, তো ওরা আমার কাছ থেকে কোনো আর টাকা নেয়নি। বাট আফটার দ্যাট মোমেন্ট আমি মাইকটা কিনি। এইগুলো দেখ, মানে ছোট ছোট এনার্জি তোকে সবাই দিয়ে হ্যাঁ, গেছে, হ্যাঁ, এবং বুস্ট আমার করে এদের গেছে। কথা সবসময় আমরা মনে যেগুলোকে থাকে। স্টেরয়েড বলি। হ্যাঁ, সৌম্যদীপ আমাদের কোচি, হ্যাঁ কোচি। সৌম্যদীপ তার মধ্যে প্রধান লোক, যে আচ্ছা, কিনা বলে আচ্ছা। যে হচ্ছে তোমাকে কিনতেই হবে মাইকটা। আচ্ছা, ও তখন আরো ছোট, ও তো আমার থেকে অনেকটাই হ্যাঁ ছোট। তোর থেকে অনেক। তো আমি কিনলাম, আমি জানি না এগুলো হয়তো মানে উপর থেকে আসা ভগবানের সিগন্যাল, হয়তো ভগবান করিয়ে দেয় সবাইকে দিয়ে সব কিছু। আমি মাইক কিনলাম, সেদিন সকালে আমাদের ঘরেতে এসি ছিল না, খুব গরম পড়তো, তো তখন ভাড়া থাকতাম, নিজের বাড়িও ছিল না, পুরো ঘেমে সকাল শুরু করেছি, উঠেছি, আবার একটা ফ্রাস্ট্রেটিং দিন। লেখাটা পড়ে খুব ভাল লাগলো। আচ্ছা, একটা কাজ লেখাটা করি। কোথায় পেলি? ফেসবুকে? ফেসবুকে। আচ্ছা। মাইকটা লাগালাম, লেখাটাকে পড়লাম, পড়ে আপলোড করে দিয়ে দুপুরবেলা চা খেতে চলে গেছি, মানে খাবার দাবার খেয়ে। হঠাৎ দেখি প্রচুর কমেন্ট আসছে, আচ্ছা। এত ভাল লেগেছে, হ্যাঁ। বাড়ি এসে সবাইকে রিপ্লাই দিতে শুরু করেছি। হ্যাঁ। এই যে লোকের ভাল লাগছে, হুম হুম লেটস মেক আনাদার ভিডিও। হুম। বাংলাদেশের একটা ছেলে, ও আমাকে আবার একটা ইয়ে পাঠালো, সৌরভ আহমেদ নাম ওর। আচ্ছা। তো সৌরভ আমাকে একটা লেখা পাঠালো, আচ্ছা। দাদা আপনি লেখাটা করেন। তো লেখাটা নিলাম, লেখাটা করলাম। বাংলাদেশে একটা খুব নামকরা ব্যান্ড আছে অ্যাশেজ নাম, তো অ্যাশেজে একটা ছেলে আছে এফতি। তো আচ্ছা। এফতি জেনারেলি একজন ভিডিওগ্রাফার। তো আচ্ছা, অ্যাশেজও আমার খুব প্রিয় ব্যান্ড। তো এফতি আমাকে হঠাৎ করে একদিন মেসেজ করলো, আমি কাউকেই চিনতাম না এদের, বললো দাদা আপনার ভয়েস আমার খুব ভালো লাগে, তো আমি আপনাকে একটা গিফট দিতে চাই। আচ্ছা। আচ্ছা কী গিফট দিতে চাও? বলছে আমি আপনাকে একটা ভিডিও করে দেবো। আমি না, আমি তো থাকি এখানে। বলছে আমি আপনাকে করে দেবো, আপনি দেখেন। বলে কদিন বাদই আমি দেখি আমার কাছে একটা ড্রাইভ লিঙ্ক এসছে, একটা বেশ বড় ভিডিও এসছে। বলছে ভাইয়া ভিডিওটা আপনি আপলোড করে দেন। আমি বললাম যে তোমাকে ট্যাগ করবো? না না, ট্যাগ ফ্যাগ করতে হবে না, আপনার জন্য গিফট, আপনার গলা আমার ভালো লাগে। ও বাচ্চা ছিল, আমার থেকেও ছোট। আচ্ছা। আমি আপলোড করে দিলাম এফতির ভিডিওটা। এত বড় পৃথিবী, কোথায় তুই কোথায় হ্যাঁ। সে, কিভাবে কানেক্টেড? ভিডিওটা 5.4 মিলিয়ন ভিউ পায়, ভাব 54 লাখ। ভাব সেই সময় তুই কিন্তু এটা 2018 সালের কথা বলছিস। এটা 19 সাল। 19, তবে হ্যাঁ। 18-19। তারপর থেকে আমাকে আর কোনোদিনও পিছন ফিরে তাকাতে হয়নি। কিন্তু যেখান থেকে তুই ডিমোটিভেটেড হয়েছিলিস, ফ্রাস্ট্রেটেড হয়েছিলিস, সেখান থেকে তুই ফুল মোটিভেশনাল স্পিকার হয়ে গেছিস। হ্যাঁ, এরপরই এবং তোর লাইফটা চারিদিক থেকে বিভিন্ন সিগন্যাল এলো, যে হ্যাঁ। সিগন্যালগুলো তোর ওই কারেন্ট যাবার মতো করে আমি দেখতে পাচ্ছি, রূপলি আলো হ্যাঁ। ভেতরে চারিদিক থেকে এসে তোর মনের মধ্যে ঢুকছে আর তোকে মোটিভেটেড তুমি দেখো, মানে আমার মনে হয় ইউনিভার্স যে- যেন পুরো রেডি হচ্ছে যে আমাকে এই মানে ছেলেটাকে আই এম আ মোটিভেশন। মেনু অ্যান্ড সামওয়ান ইজ কুকিং মি। হ্যাঁ, ব্যাপারটা অনেকটা এরকম, যে আই এম আ মেনু, সামওয়ান ইজ কুকিং এই মি। ঠিক তুই যেটা বললি, এটাই রবীন্দ্রনাথ বলেছেন জীবন দেবতা, যে আমি কে লিখি, আমার যিনি রচয়িত্রী দেবতা তিনিই জানেন যে সে তিনি কি জানেন করাতে আমি চায় কি আমাকে লিখবো, দিয়ে। আমি কি, তাকে রবীন্দ্রনাথ বলছেন জীবন দেবতা। হ্যাঁ। মানে ওইটা আসলে আমাদের ভেতরের স্পিরিট। তুমি ভেবে দেখো, আমি তোমাকে আরো বলি, যত ওই স্পিরিটটাকে তুই যত আগলে ধরবি, তত তোর লাইফটা স্পিরিচুয়াল এবং হ্যাঁ। আনন্দের এবং আলোকময় হবে। মানে আমি তোমাকে আজকে বলতে গিয়ে না, মানে আমার জন্য এখন আরো চোখ খুলে গেল। মানে আমার এখনো মনে হলো যে সত্যি আমার চারপাশে এখনো কত এরকম মেসেজ আসছে যেগুলোকে আমার দেখা উচিত। তুমি ভাবো, আমি যদি সৌরভদার কাছে না, যদি আমি ট্রিঙ্কাসে না যেতাম, হ্যাঁ। তাহলে আমি একটা চাকরি করতাম। ঠিক। ভাগ্যিস ট্রিঙ্কাসে গেছিলাম, ভাগ্যিস আমি গান গাইতে জানতাম, গিটার বাজাতে জানতাম, তো এটা আমি ভাগ্যিস শিখে গেছিলাম। একদম। তারপর কারণ আমাদের তো পয়সা ছিল না, যাদের জীবনে পয়সা থাকে না তাদের গোটা জীবনটাই ভাগ্যিস, ভাগ্য। আর নইলে আহারে, যে কোনো একটা, যে হায়রে, হয় হায়রে নইলে ভাগ্যিস, যে কোনো একটা একটা যে- সময় অবধি, হ্যাঁ, তারপরে তোকে জীবন দুহাতে যদি দিচ্ছে। পয়সা না থাকে তাহলে হায়রে জীবন, আর যদি থাকে, যদি হয়ে যায় পয়সা, ভাগ্যিস ওটা করেছিলাম হ্যাঁ, আমি। তো তারপরে আমি সৌরভদার কাছে না গেলে আমি রাইটিংটা শিখতাম না, ঠিক, সৌমাবা না লিখলে আমি ওই কাজটা পড়তাম না। হ্যাঁ, তারপর কতগুলো আমার রে গানগুলো ছিল বলে গানগুলোকে আমি পদ্যের মতো করে বললাম মোনোলগ হিসেবে। আচ্ছা, সেই আচ্ছা। গানগুলোই আমার গান হিসেবে হয়তো হিট হলো না, কিন্তু আচ্ছা। মোনোলগ হিসেবে হিট হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। আর এখানে আমি এই মুহূর্তে আমি একটা আইডিয়া পেলাম যে কেন না আমি আমার নতুন গানগুলোকে মোনোলগ হিসেবে আবার বলি। একদম একদম একদম, ওটাই তো কবিতা। ওটাই তো কবিতা। একদম। তারপর আমি এবার কবিতা তো একজনের কাছ থেকে শিখছি মাঝে মাঝে, ঠিক আছে।
আমার কবিতা বলা ইন্টারেস্টও এসছে হ্যাঁ। এখন আবার। এখন তো দেখলাম তুই এখন বেশ আমার একটুখানি interest অমল কান্তি এসছে, বললি। হ্যাঁ, ঠিক আছে, বিভিন্নভাবে। তো তারপরে তারপর তোমার সাথে আমার আলাপ হওয়া, অদ্ভুতভাবে এটাও একটা একটা আলাপ, কত সুন্দর জার্নি। অদ্ভুতভাবে একটা আলাপ সত্যি। যে আচ্ছা, আমার স্পটিফাইতে যাওয়াটাও একটা অদ্ভুত জার্নি। আমার স্পটিফাই ইন্দ্রাণীদি কোথায়? হ্যাঁ। ভাবছি, হঠাৎ ইন্দ্রাণীদি আমাকে সব অডিয়েন্সটা বলতো এক সময়, হ্যাঁ। একদিন তোমাকে আমরা সানডে সাসপেন্সে শুনতে শুনতে চাই। তো আমি মনে মনে ভাবতাম সানডে সাসপেন্স তো মানে অনেক বড় প্ল্যাটফর্ম, আমি মানে একটা প্রেত কথা ছোট ইউটিউব চ্যানেল চালাই, এটা কি কখনো সম্ভব? তো একবার মির্চির অফিসে আমায় ডাকা হলো। তো তখন আমার কেরিয়ার শুরুই হয়নি, আমি গিয়ে তো একটা ছবি তুলেছি, লোকে ভেবেছে আমি মির্চিতে চান্স ফান্স পেয়ে গেছি। আচ্ছা। ঠিক আছে, কাউকে যে না না আমি চান্স ফান্স পাইনি, একটা ফালতু একটা কি মিটিং এর জন্য গেছিলাম, হ্যাঁ। কি একটা কারণে মানে আচ্ছা। একদম বোগাস একদম আচ্ছা। ব্যাপারটা ছিল। কোনো একজন ভদ্রলোক একটা কিছু নিয়ে মিটিং করেছিল আমার সাথে। আচ্ছা। মনে নেই, যাই হোক। আচ্ছা। তো তারপরে আমাকে স্পটিফাইতে দেবো চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। তো স্পটিফাই নিয়ে কেন আমি এত ইন্টারেস্টেড ছিলাম, তখন স্পটিফাই বেঙ্গলে ছিল না, বেঙ্গলে ডাউনলোড করা যেত না। আর আমরা তো পাকা ছেলে বলেছিলাম ছোটবেলা থেকে এই ইংরেজি গান শোনার জন্য স্পটিফাই ক্র্যাক ডাউনলোড করতাম। ক্র্যাক ডাউনলোড করে ফেক ইমেল আইডি দিয়ে ঢুকে ঢুকে গান শুনতাম। এবার সেখান থেকে একটা অ্যাটাচমেন্ট ছিল স্পটিফাই এর সাথে। তো হঠাৎ একদিন ইন্দ্রাণীদি ফোন করে আমাকে বলছে যে এরকম ব্যাপার, আমি ইন্দ্রাণী চক্রবর্তী বলছি। এবং তার আগে তোর সাথে ইন্দ্রাণীদির কোনো কোনো রকম যোগাযোগ ইন্টারঅ্যাকশন নেই। হয়নি না। ইন্দ্রাণীদি আমাকে বললো যে তুমি একটা কাজ করো, তাহলে তুমি মন খুলে বলে একটা প্রোগ্রাম স্টার্ট করো, তুমি তো ওরকম পডকাস্ট করো। আমি বলছি না, আমি তো প্রেত কথা করবোই, নইলে আমি কিছু করবো না, মানে এরকম একটা ব্যাপার। যে ভাই আমার কিছু হারানোরই নেই, কি আছে। ইন্দ্রাণীদি বললো ঠিক আছে রেদিন দুটোই করো। তো তারপর ইন্দ্রাণীদি আমাকে অনেক কিছু, মানে আমার প্রথম বলতে পারো যে অনেক কিছু ভয়েসের ক্ষেত্রে শেখা ইন্দ্রাণীদির কাছ থেকে। মানে কারণ ইন্দ্রাণীদি তার না আগের থাকলে অবধি তুই যেগুলো করছিলিস Self, তো নিজের জন্য, হ্যাঁ, self, নিজের মতো করে, ওই যে কোনো তো মানে কোনো তো আর কি ইনস্টিটিউশনাল কোনো একটা হ্যাঁ। ক্লায়েন্টের জন্য করা, হ্যাঁ, নিজের আনন্দে ইন্দ্রাণীদি করেছিস। আমাকে রোজ সকালবেলা ফোন করতো, একটু একটু করে ঘুমের চোখে উঠে ইন্দ্রাণীদি বলতো আগের পডকাস্টে এইটার উচ্চারণ ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, আমি যেন এটা আর না দেখি। আর ওটাকে আমি ঠিক করতাম, আবার ফোন করতাম, দিদি দেখো তো এটা ঠিক হচ্ছে। তারপর উনি আমাকে আবার বিভিন্ন টাং টুইস্টার্স দিত, সেগুলোকে আবার প্র্যাকটিস করতাম বাড়িতে। তারপর উনি আমাকে আবার ফরম্যাট বোঝাতেন, আমি কিন্তু এগুলো কিচ্ছু জানতাম না। জানতিস না। কি সুন্দর দেখ, কাজ দিচ্ছেন, হ্যাঁ, এটাই সময় যে কাজ তোকে দিচ্ছে, তোকে টাকা দিচ্ছেন, তারপর শেখাচ্ছেন, এবং উনি আমার জন্য লড়ছেন। হ্যাঁ, সাংঘাতিক। উনি মানে আমি তো বুঝতেই পারছি না এইসব বিজনেস মেল। তখন প্রথম আমাকে দিদি বলছে যে তুমি এইটা করো, তুমি তোমার উকিলকে দিয়ে দেখাও এটা। এই যে দূর, আমি তো এসব পারবোই না, তুমি দেখো এগুলো কি, আমি বুঝতেই পারছি না। টাকা মানে আমি এটার ইয়েতে বলছি না, টাকা পয়সার ব্যাপারে অনেক কিছুর ক্ষেত্রে দিদি আমাকে প্রচুর হেল্প করেছে সেই সময়। এবং মানে উনি আমার হয়ে উনি কথা বলেছেন সমস্ত জায়গায়। আমি ওনার সাথে মিটিংয়ে গেছি স্পটিফাই এর, সেখানে আমার সঙ্গে সবার পরিচয় করিয়েছেন। এবং তারপর তো আমি তো দিদির সাথে খুব ভালো, দেন তোমার সাথে আলাপ হয়েছে, স্টুডিওতে এলি, হ্যাঁ, ইন্দ্রাণীদি একটা দিদির থ্রুতেই তোমার সাথে আলাপ হয়েছে আমার। অ্যান্ড আফটার দ্যাট তো মানে আমার দ্বিতীয় মা। তো আমরা তারপর তো তোমার সাথে আলাপ হওয়া, দেন আমার মহাভারত করা। তারপরে তুই সানডে সাসপেন্স করলি সবার আগে করা। হ্যাঁ, সেই ক্ষেত্রে তো মানে তুমি আমার ওইখান থেকে তুমি হচ্ছে আরেকজন যে কিনা হচ্ছে এরপর আমার হালটা ধরে নিয়েছো আর কি, যে এবার আমি আছি, তুই আর চিন্তা করিস না। সানডে সাসপেন্সটা করলি, আমাকে দিদি যেভাবে শিখিয়েছে, মানে আমি মনে করি যে আমার যদি একদম ভোকাল ট্রেনিং কোথাও যদি পুরোপুরি দমে হয়ে থাকে, সেটা মহুল স্টুডিওতেই আমার হয়েছে, একদম পুরোপুরি। সানডে সাসপেন্স করলি একটার পর একটা, এবং দেবেন্দ্র বিজয়ের মতো অত বড় একটা গল্প, যেখানে তো হিরো হলি। এবং তারপরে তুমি কত লড়েছো বলো আমার, মানে আমাকে প্রিপেয়ার করার জন্য প্রত্যেক মুহূর্তে। মহুয়াদি কত সারা দিন ধরে খেটে 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 স্ক্রিপ্টগুলো করেছে, অক্লান্ত পরিশ্রম। তারপর মহাভারত যখন হলো, আমাদের একটাই কৃষ্ণ, আমাদের চিন্তা ভাবনা একটাই কৃষ্ণ, সেটা হলো গৌরব। এবং আমি প্রিয়াঙ্কার কাছে শুনেছি, মানে ওর বউ প্রিয়াঙ্কার কাছে শুনেছি, ও নাকি কৃষ্ণ করার আগে ছাদে হেঁটে বেড়াতো। ছাদে হেঁটে বেরিয়ে বলে একমাত্র এই মহাভারত করার সময় দিদি ও সিরিয়াসলি প্র্যাকটিস করে, এবং গৌরব তাপাদার ভয় পায় এবং টেনশন করে এবং টেনসড হয়ে থাকে, এবং ভীষণ রেওয়াজ করে তারপর তোমার ওখানে যায়। মানে তুমি জানো দিদি, তোমার এই যে বলাগুলো হয়তো মানে এটা 1-1.5 বছর, বছর 1.5 বছর, 2 বছর হতে চললো। মানে তখন যেমন লাগতো, আজকে তো আমি এখন অভিনয়, আমি একটা সিনেমাতে অভিনয় করে ফেললাম,
এখন আমি বাইরের প্রোডাকশনদের সাথে ধরো যখন কাজ কাজ করতে করছিস। যাচ্ছি, আমি এখন বুঝতে পারি যে ওই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট ছিল। মানে ওটা না শিখলে এটা করাই যাবে না। হ্যাঁ, ওই আপ ডাউন করা হ্যাঁ, ভয়েস, এটা করাই যাবে না। মানে এখন আমি যেই কাজটা করছি এটা তুমি করতেই পারবো না। ইনফ্যাক্ট আমার প্রেত কথা কত চেঞ্জ হয়ে গেছে বলেছিস। আফটার আই মেট ইউ। তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার প্রেত কথার অনেক স্টাইলস চেঞ্জ হয়ে গেছে, ন্যারেশন স্টাইল চেঞ্জ হয়ে গেছে, এবং লোকে আমাকে অ্যাকসেপ্ট করেছে অনেক বেটার ন্যারেটর হিসেবে একজন। তো মানে এটা অল মানে গোজ টু ইউ। এবং তুই আমাদের নটার গল্পতেও মানে করেছিস। নটার গল্প তো না, আমরা কৃষ্ণ থেকে সরে সরে আসার আসবো। কাছে আমার একটা প্রশ্ন, যে কৃষ্ণটা তুই যখন করলি প্রায় 1.5 বছর ধরে, তুই পুরোটা তো কৃষ্ণ, হ্যাঁ, তা এই কৃষ্ণ ক্যারেক্টারটা তুই বলেছিলি একবার যে এই ক্যারেক্টারটা আমার জন্য মানে খুব ঠিকঠাক ক্যারেক্টার, এটা মানে আমি খুব ধন্য আর কি এরকম একটা ক্যারেক্টার পেয়ে। তো এই ক্যারেক্টারটা তোর উপর কতটা ছাপ রেখে গেছে? আসলে ব্যাপারটা কেন বলেছি তার কারণ হচ্ছে আমার বাড়িতে ছোটবেলা থেকে তো গোপালের প্রভাব আছে। তো তাই গোপাল থাকায় তার যা হয়, বাড়িতে গীতা থাকে। এবার ছোটবেলা থেকে কখনো পড়ছি, কোনো ভালো লাগছে না এমনি পড়লাম, এখনো যখন ইচ্ছা হয় পড়ে নিচ্ছি কিছু। কি মানে পড়ে কি পড়ি, মানে পড়িস কেন? মানে এমনি পড়িস? গীতাটা পড়ছি যে আমি জানতে চাই যে কিছু কি feel লেখা আছে। আচ্ছা, মানে ফার্স্ট তো কিউরিওসিটি, বুঝেছিস, যে মানে কে- ওই যখন আগে পড়েছিস। মানে হ্যাঁ হ্যাঁ, মানে যখন ছোটবেলায় পড়েছি একদম তো আউট অফ কিউরিওসিটি, যে ভাই কে কৃষ্ণ, এত কথা তাকে নিয়ে, এত বক্তব্য তাকে নিয়ে শুনতে হবে আমায়, ঠিক, লোকটাকে মানে সে তো গল্পে শুনেছি, একদম। কিন্তু আমি আরো জানতে চাই তাকে। আমার জানার তো একটা খুব মানে আমার ভেতরে একটা রয়েছে যে জানতে হবে কেন হচ্ছে এটা। তা আমাকে সবাই বলছে, তো আমি পড়েছি, আমি পড়ে তখন আমি ছিটকে গেছি। মানে এই যে গীতার শ্লোকগুলো, মানে যে মানেটা তারপর তুই বুঝলি, হ্যাঁ। বাংলা অনুবাদ করা থাকে, বাংলা অনুবাদই সেই পড়েছি। অনুবাদের তোর কোথাও কোনো লাইফে প্রভাব বা ওই রকম কোনো অনুবাদ তোর কোনো তোর পার্সোনাল জীবনে কোনো সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে, কোথাও একটু হাল ধরেছে, দেখো, সাপোর্ট আমি দিয়েছে? একদমই এটা বলবো না যে আমি গীতার কোনো উক্তিকে একদম পুরো বেস করে জীবনের কোনো একটা কাজ করেছি। তবে আমার মনে হয় গীতাতে ওভারঅল যেই জিনিসগুলো বলা আছে, আমাদের জীবন, গীতা তো বেসিক্যালি আমাদের জীবনেরই গল্প। তো আমি যেটা, গীতার একটা জিনিস আমাকে প্রচণ্ড রকমভাবে প্রত্যেক মুহূর্তে ভাবায়, ওটাকে আমি খুব মানে মূল মন্ত্র হিসেবে দেখি। যে গীতাতে বলছে যে যে আমি একজন দ্রষ্টা, যে শুধু দেখে। আমার স্যার এটাকে আরো সহজ করে বলেছিল, সায়ক গাঙ্গুলি, যার নাম না বললেই নয় আর কি। তো উনি আমার জীবনে বিশাল বড় অবদান, তার কারণ ওনার জন্যই প্রেত কথা শুরু হয়েছে। উনি আমাকে বলেছিস, ঠিক। এই বিষয়টাতে এবং এখনো encourage থাকেন, করেছে। উনি সব Every day। সময় থাকেন। মানে হি ইজ মাই বিগ ব্রাদার, ঠিক আছে। উনি মানে ডেফিনেটলি ওনার সঙ্গে আমার কোনো একটা পূর্বজন্মের সম্পর্ক আছে। একদম, বেবি একদম। গীতা আমাকে এটা বুঝিয়েছে যে ইয়েস, পূর্বজন্ম এক্সিস্ট করে। আমার কার্মিক ফল ইজ ইম্পর্ট্যান্ট। আমি এই জন্মে যা করছি সেটা কাউন্ট হচ্ছে প্রত্যেক মুহূর্তে, এবং আমি একজন দ্রষ্টা। আমি চেষ্টা করি নিজেকে অনেক কিছুর থেকে, অনেক কিছুর মধ্যে ইনভলভ না করার, আবার ইনভলভ থাকারও, কিন্তু ওই মাঝামাঝি জায়গাটা যে আমি আছি অথচ নেই, এই জায়গাটা মেনটেন করার আমি ট্রাই করি। এতে আমি দেখেছি আমার প্রচুর মানুষের সাথে সম্পর্ক ভালো থাকে। আমার কোথাও আমার প্রতি মানুষের অনেক বেশি এক্সপেকটেশন নেই, আমারও কারোর প্রতি অনেক বেশি এক্সপেকটেশন নেই, কিন্তু সে জানে যে আমি আছি, মানে এমন না যে আমি নেই, এবং সে চাইলেই আমাকে পেতে পারে, ডাকলেই আমাকে পেতে পারে। তো আমার বন্ধুদের ক্ষেত্রে, আমার পরিবারের ক্ষেত্রে, আত্মীয় স্বজনদের ক্ষেত্রে, বা আমার কলিগসদের ক্ষেত্রে আই অলওয়েজ মেনটেন ইট। আগে যেটা আমি করতে পারতাম না, আগে আমি মানুষকে হয়তো খুব বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করতাম, আচ্ছা, আগে হয়তো বেশি ঢুকে যেতে যাওয়ার চেষ্টা করতাম মানুষের জীবনে, বা হয়তো আমি অনেক বেশি ভাবতাম। আচ্ছা। আমি ওগুলো এখন আর ভাবি না। এখন আমি এটাই ভাবি যে মানে আমি আমার কাজ নিয়ে আমারটা কি ভাবিস, করব, আমি মানে কাজটা কি কাজ করব। নিয়ে ভাবিস। কাজ ছাড়াও যখন ধরো চুপচাপ বসে আছি, আমি এটা তো শিখেছি, আমি এটা সায়ক স্যারের থেকে শিখেছি, যে ধরো 5টা লোক আনন্দ করছে, 2টো লোক আনন্দ করছে, তো আমার ওই আনন্দটাকে ফিল করতে খুব ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে যে ওরা আনন্দটা কেন করছে। হয়তো আমার কাছে ওটা তো আনন্দের না। যেমন তোমাকে একটা লেখা বললাম না, যে দুটো মিস্ত্রি যাচ্ছে, একজন রডে বসিয়েছে একটা লোককে, সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে। আমার মনে হয়েছে যে এই লোকটার গল্পটা শুনতে পেলে আমার খুব মজাই হতো। ওরা কি গল্প করছে, ওরা হয়তো গল্প করছে কিরে বাড়ি গিয়ে কি খাবি, পান্তা ভাত, চ একটু গাঁজা ফুকি ওখানে সাইডে গিয়ে, হয়তো কথা বলছি এরকম। তো ওই কনভারসেশনটায় কি মজা নেই, কি অনাবিল আনন্দ আছে, হয়তো কি অদ্ভুত আনন্দ এবং আছে। তুই যেটা আমাদের একটু আগে বলছিলি যে তুই তো অনেক মানে ভুলভাল লোকের সঙ্গেও মিশিস, বললি তারা ভুল লোক আমি জানি, কিন্তু আমার মিশতে ভালো লাগে। সেখান থেকে তুই কি ভাইবস পাস তাদের সাথে? আমি দেখি তাদেরকে,
আমার কষ্ট হয় তাদের জন্য, কিন্তু আমি তাদের কোনো জ্ঞান জ্ঞান দিই না। দিস না কিন্তু। হ্যাঁ। আমি শুধু দেখি, আমার কষ্ট হয়। ইস, আমার বন্ধুরা আছে এরকম বেশ কিছু, নাম বলে ফেলছিলাম ভুল করে। তা আমি দেখি যে প্রত্যেক দিনও একটু একটু করে কিন্তু ফাঁসছে। আমি কিন্তু এমন না ওকে বলিনি, বহুবার বলেছি, কিন্তু একটা জিনিস তো আমি বিশ্বাস করি যে কাউকে না বলে চেঞ্জ করা যায় না। ঠিক। সো আমি কেন নষ্ট করবো আমার কথাগুলো? আমি তো চেষ্টা করেছি, এমন না আমি বলিনি। তো সে যখন আবার ওটা করছে, রাদার আই জাস্ট সি ইট। কারণ ও যেদিন ওই প্রবলেমটা ফেস করবে, ওর হয় আমার কথা মনে আসবে আর লজ্জায় আসতে পারবে না, আর নইলে তো আমার কাছে সে আত্মসমর্পণ করে দেবে যে ভাই তুই আমায় যা বলবি আমি তাই করবো, এবার তুই আমায় বলেছিলি এগুলো। মানে ঠেকে শিখতে দে। হ্যাঁ, যা, কারণ আমি তো জীবন ওভাবেই শিখেছি। হ্যাঁ, এবং তুই আমাকে এমন সময় অনেক কথা বলেছিস যে ওই লোকটার সাথে না আমার মিশতে ইচ্ছা করে না, কথা বলতে ভালো লাগে না, একটা কেমন একটা ভুলভাল ভাইবস পাই। হ্যাঁ, এরকম আমার তো আমাদের এরকম আলোচনা প্রচুর হয়েছে। অনেক জায়গায় হয়। তো সেই ভাইবসটা তুই কি করে বুঝিস যে এর সাথে মিশতে হবে না, এর সাথে কথা বলার দরকার নেই বেশি? আজকাল আমার যেটা কি মনে হয়, মানে বুঝিস? এইগুলো না আরো এখন বেশি হয়। আমার যতটুকু অ্যাকচুয়ালি, এখন আমরা তো ইনফরমেশনের সমুদ্রে বাস করি, সারাদিন ইন্টারনেট দেখছি, ইউটিউব ঠিক দেখছি, বলেছিস। মাথা হেজে যাচ্ছে। তার মধ্যে যদি আমার ইনফরমেশন যেগুলো দরকার নেই, সেই ইনফরমেশন যদি আমাকে কেউ এসে দিতে শুরু করে, আমি তাকে একদম না বলে দিই যে আমি ইনফরমেশনটা নেব না। তার মানে এটা নয় আমার কিউরিওসিটি কমে গেছে। না, আমি কিসে কিউরিয়াস হব সেটা তো আমার সেটা তো চয়েস। আমি ঠিক করব। তো আমাকে কেউ হঠাৎ করে, যেমন আমাকে অনেকেই আছে এসে হঠাৎ কোনো একটা স্পিরিচুয়াল জ্ঞান দিতে শুরু করেছে, আচ্ছা, আমি তোমার স্পিরিচুয়াল দর্শনটা নিতেই চাই না। কারণ আমি যার থেকে দর্শনটা নিই, আমার সিলেক্টেড লোক আছে, আমি তার কাছেই যাই, তার থেকেই নিই, তার থেকেই চলে আসি। হঠাৎ করে রাস্তায় একটা লোক তোমাকে ললিপপ খেতে দিল, তুমি খাবে? কেন খাবে? খাবে না। ওরকম ভাবেই এমন অনেক মানুষ আছে অযাচিত ধরো ফোন করে আমার সাথে কথা বলতে শুরু করলো কোনো বিষয় নিয়ে, এবং মানে তোর বেশিরভাগ চেনা ক্ষেত্রে জানা। নিন্দা চর্চা হচ্ছে ও ধরো কোথাও। আচ্ছা আচ্ছা। আমি কেন শুনবো? আমার কি হয়তো হবে time শুনে? নষ্ট, হ্যাঁ। আমার তো এখানে এমন না যে মানে কেউ আমার প্রিয় বলে অন্য কেউ আমার খুব অপ্রিয়, এমন তো না। কে কার কতটা প্রিয় হবে সেটা সে নিজে ঠিক করে নেয়। তুমি আমার কতটা প্রিয়, এটা তোমার অ্যাকশনের দ্বারা তুমি আমার প্রিয় হয়ে গেছো, এন্ড দিস ইজ অল। আর তো কিছু লাগে না। তো এটাই ওভার জাস্টিফিকেশন যারাই দেয়, আমার সেক্ষেত্রে অসুবিধা হয়। আমি তাই জন্য আর বেশি কথাবার্তা বলতে চাই না, সেখানে নিজের মতো থাকি। আমার নিজের একটা টিম আছে, তোমরা আছো, আমার একটা ফ্যামিলি আছে। আই হ্যাভ মাই ওন ওয়ার্ল্ড, যেখানে আমি বিলং করতে ভালোবাসি। এখন যেটা মহুয়া একটু আগে বলছিল যে ধর এখন তো মানে এখন তো ফেসবুক, ইউটিউব, ইনস্টা কত কিছু এসেছে। 18-19 বোধহয় ইনস্টাও ছিল না। ছিল, ছিল, আচ্ছা। অন্যরকম, আচ্ছা আচ্ছা শুধু ছবি দেওয়া যাচ্ছে। আচ্ছা। তো মানে তুই তো এখন একদম ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার, এবং আমাদের যারা আজকের এই আড্ডাটাও শুনছেন তারাও সেই একটা ডিজিটাল মাধ্যমেই শুনছেন, এবং আমরাই বলে দিচ্ছি যে ডিজিটাল মাধ্যম খুব বেশি পুরো আঙুলের ব্যবহার করা ভালো নয়। কিন্তু এই ডিজিটাল মাধ্যম তো মানুষকে পুরো ছেয়ে আছে। যেটা তুই বলি, ইনফরমেশন তো শুধু লোকে আজকাল আর ফোনে বা মেসেজে পায় না, ডিজিটাল মাধ্যম থেকেও পায়। তো সেইখানে মানুষ কোনটাকে তুলবে, কোনটাকে করবে, এবং তুই নিজে একজন ক্রিয়েটার হয়ে তুইও তো ডিজিট দেখতে অভ্যস্ত যে আমাদের এই প্রোডাক্টটা বা এই কন্টেন্টটা এই সপ্তাহে কতটা গেল, কি এইগুলো কি মনের মধ্যে কোথাও ডিস্টারবেন্স ক্রিয়েট করে? কিছু কিছু ক্ষেত্রে তো করেই, দেখো এগুলো থেকে কি করে নিজেকে কারণ এখান থেকে উইথড্র টাকা করা? ইনকাম হয়, তো নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করার জন্যও, ফ্যামিলিকে মেনটেন করার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, আমার একটা টিম আছে, তাদেরকে চালানোর একদম, জন্য তাদের সার্টেন অ্যামাউন্ট অফ মানি। তো সেটার জন্য আমায় করতে হয়। যদি আমাকে তুমি পার্সোনালি জিজ্ঞাসা করো যে যদি তুই এটা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না হতে চাস, করতিস, তুই যদি এটা আমি হতে চাই না আজকের দিনে। আর আচ্ছা। আমি এসব কিছুই করতে, আমি জাস্ট একটা ভালো সিনেমা বানাতে চাই, আমি গান লিখতে চাই, আমি কবিতা লিখতে চাই, আমি ঘুরে বেড়াতে চাই, এটাই আমি চাই। তার মানে কি ডিজিটাল প্ল্যাটফর্মটা তোর কাছে কোথাও একটা স্ট্যাগনেটেড হয়ে গেছে, নাকি তোর ডিজিটাল প্ল্যাটফর্মটা তোর মানে চোখটাকে, তোর যে নিঃশ্বাস নেবার জায়গাটাকে আটকাচ্ছে মনে হচ্ছে এই বয়সে এসে? এই কিছুটা 5-6 বছরের জার্নির দেখো পর স্ট্যাগনেন্ট তো হয়েছেই। তার কারণটা হচ্ছে আমাদের এখানে এখন এমন লোকজন আছেন যারা এমন কিছু ভিডিও দেন, যেই ভিডিওগুলো ধরো কেউ একজন ন্যাংটো হয়ে নাচছে, মানে কম জামা কাপড় পরা। মিনা মিনা ডিকা এরা তো সবাই দেখবে ভিডিওটা, আচ্ছা, সে তার জীবনের একটা মুহূর্ত ওখানে কাটাচ্ছে। সে যদি একটা ন্যাংটো ভিডিও দেখেছে, এবার পরপর 3টে ন্যাংটো ভিডিও, হ্যাঁ আসবে, কারণ অ্যালগরিদমে ফিডে চলে আসবে, আসবে, ফিডে আসবে। তার আর তখন এগুলো দেখতে ভালো লাগবে না। এক, এবার দুই, বাংলার সোশ্যাল মিডিয়া বেসিক্যালি অপসংস্কৃতি প্রচারের সব থেকে বড় জায়গা। না শুধু বাংলা কেন, যে কোনো, তুই বাংলাকে দোষ দিচ্ছিস কেন বসে বসে? সোশ্যাল মিডিয়াই ধর, হ্যাঁ, social বাংলাতে কেন বেশি, তার কারণ যারা সোশ্যাল মিডিয়া করে তারা জানে।
কারণ বাংলাতে আমাদের এখানে এমন মানুষজন আছে যারা জাস্ট যা কিছুই সোশ্যাল মিডিয়াতে করতে পারে, যা ইচ্ছা করে দেয়। বুঝতে পারছি, একটা তুই কিছু কোন একটা জায়গাতে। শুরু হচ্ছে সবসময় একটা কোনো একটা খুব কেওস সিচুয়েশন। হ্যাঁ 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 তো সেই কেওস সিচুয়েশনটা যখন দেখি না, তখন না ভালো কিছু যে দেবো ওই কেওসটার মধ্যে, দেখবে সবাই কথা বলছে ঘরের মধ্যে, হঠাৎ তোমায় বলি গান গাও, তোমার ভালো লাগবে? হ্যাঁ। আমার ভালো লাগে না। সব আমি গান গাইবো মানে সবাইকে শুনতে হবে শুনতে গানটা, হবে, নাহলে আমি একদম। কেন গান গাইবো? হ্যাঁ, আমার ঠিক। প্রয়োজন নেই তো। তো আমি এখন আমার অডিয়েন্সের জন্যই বানানোর চেষ্টা করি। আর যদি তার থেকে আমার নতুন অডিয়েন্স আসে তাহলে আমার ভালো লাগে, কিন্তু সব অডিয়েন্সকে ক্যাটার করার উদ্দেশ্যটা আমার এখন আর নেই। কারণ আমার সব কন্টেন্ট সবার জন্যও নয়। না, যার আমাকে চেনার, যার আমাকে জানার, যেমন আমার প্রচুর অডিয়েন্স আছে যারা বলে আমি স্কুল থেকে তোমাকে শুনছি, আজকে সে চাকরি করছে। আজকেই একটা মেয়ে এসেছিল, বললো দাদা আমি মাধ্যমিক যখন দিয়েছি তখন থেকে তোমাকে শুনছি। তো আমাকে আগের দিন প্রেরণা বলছে তুমি বুড়ো হয়ে গেছো। হ্যাঁ বুড়ো না, বল আমি আগে শুরু করেছিলাম তোদের আগে। তো এই এদের জন্য বানাতে আমার এখন ভালো লাগে, নতুন কিছু করতে ইচ্ছে করে। তাও একটা দেখো স্ট্যাগনেন্ট ব্যাপার তো একটা হয়ই মাঝে মাঝে, মানে এমন আমি একদমই বলাটা মিথ্যা হবে যে আমি সবসময় হাইলি মোটিভেটেড থাকি। আমার অনেক সময় এমন হয় যে আমার মনে হয় যে 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য আমি সব বন্ধ করে দেবো, আমি এগুলো করবো না। তারপর আবার নিজেকে মোটিভেট করিস কি করে? কি করতে হবে, কিছু করার নেই, মানে করতে সেখানে তো একটা হবে। একটা দায়বদ্ধতা, একটা ঘুরতে চলে কর্তব্য। যাই, হুম। কোথাও একটা ঘুরতে ইভেন্ট কিছু দুবনে, ক্রিয়েট করে ফেলি, ধরো হ্যাঁ। প্রেত কথা এক্সপ্রেস করলাম, বা ধরো এই যেমন বলছিলাম ফিল্মের কথা, যে ইচ্ছা তো আছে পরবর্তীকালে ফিল্ম ক্রিয়েট করার, এবং করছি অলরেডি সেটা ট্রাই। তো দেখা যাক কি হয়। একদমই, মানে এই যে একটা লম্বা জার্নি। আমাকে একটা বল, তুই যে খুব, যে আমরা বলি যে স্পিরিচুয়ালি মানে থাকা মানে আলোয় থাকা, কখনো অন্ধকারের কথা না বলা। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কেন আজকে ওর সাথে আলোচনা, কি বৃত্তান্ত বুঝতেই পারছেন, আমি সেটাতে আসছি। কিন্তু তার আগে একটা বল, তুই যে মেনলি কন্টেন্টটা নিয়ে কাজ করছিস সেটা একদম কোট আনকোট ভূত প্রেতের কন্টেন্ট, সেটা একটা অন্ধকার জগতের কন্টেন্ট কোথাও একটা। সেই অন্ধকার জগৎ কি তোর মনে আলো দেয়? হেভি প্রশ্ন করলে এটা। আসলে যেমন আমি মনে করি যে ভূতের তো একটা ডেফিনেটলি আশীর্বাদ আছে আমার উপর। ভৌতিক আশীর্বাদ। হ্যাঁ, বলো না যে আমি ভূত নিয়ে কেরিয়ার করে এগিয়ে যাচ্ছি, এবং অদ্ভুতভাবে এই গল্পগুলো বা এই ধরনের জিনিস আমার মনে কোনো এফেক্ট ফেলে না। আই ডোন্ট নো হাউ, ইটস লাইক আমার মনের ওপর বাটার মাখানো আছে, যা আসে স্লিপ খেয়ে বেরিয়ে যায়। আমাকে তুমি অন্ধকার ঘরে এটা তো একা শুতে দেবে, spirituality, বল। হ্যাঁ তুমি আমায় অন্ধকার ঘরে একা শুতে দেবে, আমার কিন্তু ভয় লাগবে না। তুমি এবং আমাকে তোর কাছে যারা গেস্ট আসেন তারা অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা বলেন, অদ্ভুত তাদের কথা বলে, অদ্ভুত কালো এক্সপেরিয়েন্সের জাদুর গল্প কথা বলে, নেগেটিভ কথা বলে, হ্যাঁ। কত কিছু হয়, কত রকমের ইয়ে। আমার স্টুডিওটা তো পুরো ভুতুরে, ভুতুরে, হ্যাঁ, এখানে কঙ্কাল ভূতের ওখানে মুখ, কঙ্কাল। এখানে এই। হ্যাঁ। আমার কাছে না এটা খুব নর্মাল, মানে আমার কাছে যেমন ধরো তোমার বাড়িতে একটা টিভি আছে, আমার ঘরে একটা কঙ্কালের মুখ আছে, তো আমার কাছে ওই কঙ্কালটা জাস্ট মানে শোপিস। শোপিস, বা কখনো কখনো মানে আই এম ভেরি রেসপেক্টফুল টুয়ার্ডস দ্যাট রেলম। আমি ওই রেলমটার প্রতি খুব রেসপেক্টফুল, প্রথম কথা তো এটা। এবং আমি সবাইকে এটা বলি যে হচ্ছে ভাই বি রেসপেক্টফুল। আমি যেমন তানভীর ভাইকে বলি যে তানভীর ভাই ভূতকে গালাগাল করবে না, ভূতকে রেসপেক্ট করবে, তার কারণ ওর জন্য আমরা খাচ্ছি, ওর গল্প বলে আমি খাচ্ছি। তো ডেফিনেটলি আই হ্যাভ টু রেসপেক্ট যেই রয়েছে তাকে। এবং আমি মনে করি যে এই ভুতুরে ব্যাপারগুলো যেগুলো, এইগুলো আমার ক্ষেত্রে প্রবলেমেটিক নয়। আমাকে এগুলো বেঁচে থাকার টাকা দিয়েছে, নতুন স্বপ্ন দেখার মোটিভেশন আর দিয়েছে। যারা শুনছে তাদের ক্ষেত্রে দেখো আমার মনে হয় ডিপেন্ড করে কে শোনাচ্ছে। তুমি একটা ছোট বাচ্চাকে আমার সামনে এনে দেবে, আমি একটা ভূতের গল্প বলবো, আর আরেকটা লোকের সামনে এনে দেবে যে হয়তো গল্প বলতে জানে না, সে একটা ভূতের গল্প বলবে। সেই বাচ্চাটা হয়তো তার কাছে গল্পটা শুনে ভয় কাঁদবে, আমার কাছে শুনে হয়তো বলবে ভূতটা কি ভালো ছিল। তো মামা বলে একটা সিনেমা দেখছি যেখানে আমার ভূতকে দেখে আমার কষ্ট হচ্ছে, ভূতের জন্য আমার খারাপ লাগছে। তো আই এম এমপ্যাথেটিক ভূতেদের প্রতি সেক্ষেত্রে। তো আমার এটাই, মানে আমার এই ব্যাপারটা থাকে, এবং আমি মনে করি যে এটাই একমাত্র ইম্পর্টেন্ট, যে আমরা যেটাই করছি সেটার প্রতি যদি আমরা রেসপেক্টফুল হই, এবং যারা শুনছেন আমি তাদের সামনেও এটা এইভাবেই পোট্রে করি যে ভূত মানেই, মানে তারা তো এত বছর ধরে আমাকে শুনছে, 6টা বছর হয়ে গেল, যে আমি বারবার এটা বলি যে ভূত মানে এটা না যে সে তোমার ক্ষতি করতে আসছে, যে কখনো তুমি
তো সেই এনার্জিটাকে তুমি যেভাবে ভগবানকে কিছু বলো, তুমি ওই এনার্জিটার সাথেও দুটো কথা বলতে পারো, তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো কিছু। এমন নয় যে সে তোমার সবসময় ক্ষতি করার জন্য এখানে রয়েছে। তার মানে তুই বলছিস যে কোনো কালো জিনিসের মধ্যে It's থেকে energy. আলো বের করে নেওয়াটা এটা যার যার নিজের ওপরে ডিপেন্ড করে। হ্যাঁ। মানে আসলে তো কালো মানে বিশাল আলো, কালোর ভেতরে মানে সমস্ত রকমের আলো গিয়ে একটা গভীর ব্যাপার শুরু হয়। লোকে যারা পড়াশুনো জানে না তারা হয়তো অন্যভাবে সেটাকে ব্যাখ্যা করে। দেখো, ভূতের এক্সিকিউশনটা নিয়ে প্রশ্ন হতে পারে। তান্ত্রিকরা এলো, কাউকে না, হ্যাঁ। 10টা কিছু বেচে দিল, বিক্রি করে দিল, এই করে দিল। আমার কাছে তো ভূত ওটা না। না, একটা ভূতের থেকে ছাড়া পাওয়ার জন্য যদি আমাকে যোগ্য করতে হয়, তাহলে আমি কিসের প্রেত কথা করলাম? ভূত আমার সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। যে ও আমাকে আরো 5টা গল্প সাপ্লাই দেবে, ও থাকলেই বলবো যে আরো 5টা সাপ্লাই মানে চাই আমার। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূত যেমন ভীষণ মিষ্টি ভূত, মিষ্টি ভূত, সুকুমার রায়ের ভূত, সুকুমার রায়ের ভূত, রাস্কিন ভূত। বন্ডের ভূত, ভালো ভূত। ভালো ভূত। মানে প্রেত কথার গৌরব তপাদারের সঙ্গে ভালো ভূতি থাকে সব সময়, তাই তো? হ্যাঁ, যারা কিনা আমার ভালো চায়, আমিও ওদের ভালো চাই, আমি ওদের গল্প বলি, ওদের প্রচার করি। কোনো পার্টি পলিটিক্সের হয়ে দাঁড়িয়ে এত প্রচার করলে তো তারা আমার টাকায় ভরিয়ে দিত। ঠিক আছে, তারা এতদিন ল্যাম্বরগিনি থাকতাম, আমি ধরো একটা পার্টি করতাম, ধরো XYZ পার্টি করতাম, এবং তাদের হয়ে এরকম প্রচার করতাম যেরকম ভূতের প্রচার করি, তাহলে তো আমার আজকে মানে ভাবতে হতো, পাত্তাই দিতাম না তোমাদেরকে আমি, হ্যাঁ, মানে অ্যাপার্টমেন্ট নিয়ে আসতে হতো। তাও ভূতের অ্যাটলিস্ট ঠিক আছে, আমাকে হয়তো এত বড় বড় দামি বাড়ি গাড়ি হয়তো এত কিছু দেয়নি, কিন্তু একটা সুখের জীবন দিয়েছে। একদম। ভালো, যে রাত্রিবেলা শান্তিতে ঘুমোই, আরাম লাগে, আনন্দ লাগে, পরের দিন উঠে আবার একটা হাসি ভূতের ঠাট্টা গল্প পড়ি। করার একটা লাইফ হ্যাঁ, দিয়েছে। রাত্রিবেলা 1:30টার সময় শাওলিদিকে বলার সাহস দিয়েছে, আনন্দ, চলো গাড়িটা নিয়ে আসি, নামো, ঘুরতে যাই সবাই ঘুরতে মিলে। যাই। এবং তারপর আমি আমার চলে জীবনে গেলাম অদ্ভুতভাবে কোন এমন কোইন্সিডেন্স আমার জীবনে ঘটেছে যেখানে ধরো আমি অনেক বিপদ থেকে বেঁচে গেছি, হ্যাঁ। অনেক রকমভাবে আমি সেভড হয়েছি। বা এই যে বললাম না, আই এম আ ফুড অ্যান্ড আই ডোন্ট নো হু ইজ কুকিং মি। তো কে কুক করছে, মেবি যে কুক করছে সেই ভূত, আমি কি জানি, সে ভগবান, সে গোপাল, সে কৃষ্ণ। আমাদের এখানে আরও একটা কথা যেটা আমার হঠাৎই মানে মনে আছে, প্রথম থেকেই বলা হয়ে ওঠেনি আর, সেটা হলো আমাদের প্যাস্টেল স্পিরিচুয়াল, আমরা এর আগেও একটা চ্যানেল শুরু করেছিলাম, ওটা দেখে প্রথম এই মক্কেলই বলেছিল, ইস এটা কি বাজে চ্যানেল, আমি দেখবো না। এবং থাম্বনেলগুলো খুব খারাপ ছিল। এবং সেটা আমরা ছবিরই যা হোক করে একটা বানাতাম আর কি। তো যাই হোক, তো আজকে আপনারা যে প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলে যে এত এত ভুরি ভুরি কমেন্ট করেন, এবং যারা বলছেন যে আমাদের এই আলোচনা আপনাদেরকে অনেক জীবনে দিক বদল করতে সাহায্য করেছে, আমরা মঙ্গলবারের লাস্ট উইকের এপিসোডেও কমেন্ট পেয়েছি। এই যে আপনাদের কাছে আমরা পৌঁছতে পারছি মা, ঠাকুর বা অন্যান্য মনীষীদের কথা নিয়ে, সেটার জন্যও কিন্তু, সেটার পেছনেও কিন্তু আছে একটা ভৌতিক অবদান, সেটা হলো গৌরব তপাদারের। তো আসলে আমরা যা অদ্ভুত, যেটা আমরা দেখি না সেটাকেই তো আমরা ভূত বলি, তার এক্সিস্টেন্সটা থাকেই। তো সেইভাবেই আসলে গৌরব আমাদের জীবনে ঢুকে গেছে, একদম ভূতের মতোই অদ্ভুতুরে কাণ্ড ঘটাচ্ছে প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে। আর যেটা নিয়ে বলার, আসলে গৌরব সম্পর্কে খুব বেশি কথা বলবো না, কারণ আমার আর বলার নেই কিছু। বলতে গেলে অবভিয়াসলি আমরা ইমোশনাল হয়ে পড়ি। আমার বাড়িতে জানে, স্টুডিওতে জানে, ওকে আমি কখন যে গৌরব বলে ডাকি বোধহয় খুব কম, ওকে আমি সারাক্ষণ আমার গোপাল গোপাল চলে আসে, কারণ বিকজ অফ ওর ওই একগাল মুখ ভর্তি হাসির জন্য। আর সত্যিই আমার ভীষণ কাছের ছেলে সত্যচিনু, সভ্য, ওদের মাথায় রেখেই বলছি, আমাদের ভীষণ ভালোবাসার একটা বাচ্চা ছেলে, মানে বয়সের দিক থেকে অবভিয়াসলি, কিন্তু এখন আমার সাথে গপ্প করে মনে হয় ও আমার দাদা, ও আমার বাবার মতো, বুঝলেন তো ব্যাপারটার হাবভাবটা ওই রকম। কিন্তু এই প্যারালালি যে একটা বাচ্চা ছেলের সাথেও আমি ঘন্টার পর ঘন্টা গল্প করি, সে রাত্রে স্টুডিওতে গেলে, যেখানে হোক, রাস্তায়, পাটুলির মোড়ে চা খেতে, ওর পাল্লায় পরে আমি রাস্তায় চায়ের দোকানে দাঁড়িয়ে বসে আরও 5টা ছেলের সঙ্গে দাঁড়িয়ে আড্ডা মারতে হয় ওর জন্য একমাত্র, এসব ওই কাণ্ড করাই আমাকে। পাটুলির মোড়ে একটা সব অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়েরা, বুঝলেন, তার মধ্যে ওই নিয়ে গিয়ে একটা বেঞ্চে বসিয়ে দিতে পারে ও ফুটপাতের ওপরে। তো নানান রকম কাণ্ড করি, যেগুলো আমি সেই যাদবপুরে থাকাকালীন কাণ্ড করেছি। এখন আমার এই সমস্ত ভুলভাল কাজের সঙ্গী আমি একজন পেয়েছি। তো এই রকম করে চলে। কিন্তু এতটা গল্প আমরা যতটা শুনলাম, বুঝতেই পারছেন, ও একটা ওপর দিয়ে নদীর মতো বয়ে গেল। আসলে আমরা যেটা দেখতে পেলাম না, আমরা যেটা শুনতে পেলাম, এই শোনার তলায় যে বিটুইন দ্য লাইন্স থাকে, যেটাকে আমরা সাবটেক্সট বলি, যেটাকে আমরা অন্তঃসলীলা ফল্গু বলি, যেটা পাথরের
এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে যেটা বয় না, যেটা পাথরগুলো বুকে নিয়ে পাথরগুলোকে বাঁচিয়ে বাঁচিয়ে ধাক্কা খেতে খেতে চলে, সেই রকম একটা লাইফ আমরা একদম গৌরব মানে আরও ভালোবাসা ওর জন্য যে ও আজকে পুরো খোলা খাতার মতো আপনাদের সামনে ওর লাইফটা মেলে ধরলো। যারা আমাদের চ্যানেল অল্প বয়সীরা শোনেন, যারা ভাবেন আমাদের বলেন যে আমার আমার ছেলেকে নিয়ে আমার মেয়েকে নিয়ে বসে আমরা একসাথে শুনি, আমাদের ধারণা যে আপনার ছেলে মেয়েরা ওর আজকের এই কথা শুনে ভীষণ উৎফুল্ল হবে, ভীষণ মোটিভেটেড হবে এবং ভীষণ এর ভেতর থেকে একটা পজিটিভ এনার্জি পাবে। আর আমরা যেটা আগেও বলেছি যে আমরা এই স্পিরিচুয়ালে আমরা আলোর কথা বলি, আমরা অবভিয়াসলি যারা আলো ছড়াতে পারে তেমনই মানুষ নিয়ে আসবো, তেমনই মনের মানুষ নিয়ে আসবো যারা সবসময় আলোর কথা বলে। আর আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে স্বীকারও করবেন যে গৌরব মানে এক ঝাঁক জোনাকি, পুরো মাথা থেকে পা অবধি ওর জলে, সব সময় জলে, সে আলো বড় রঙিন এবং আমাদের সব সময় সেটা আলোকিত করে এবং আশেপাশটাও ভীষণভাবে আলোকিত করে দেয়। আপনারা ওর প্রেত কথা শুনুন আর ওর মতোই ওই মনের ওপর কি বললো একটা বাটার মাখিয়ে নিয়ে শুনুন যাতে পিছলে পড়ে যায়, ভেতরে না ঢোকে, এবং সেই ভূতগুলোকে ভালোবাসুন এবং আরও অনেক ভৌতিক ঘটনা যেটা আপনার আমার চারপাশে ঘটে যাচ্ছে, অনেক ভৌতিক মানুষ যাদের অদ্ভুতুরে ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে আমাদের ভরিয়ে দিচ্ছে, তাদেরকে জাপটে থাকুন। আপনারাও আপনাদের কথা আমাদের লিখে পাঠান, আমাদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই প্রেত কথা শুনুন। আর গৌরব তপাদার ভ্লগ বলে আর একটা চ্যানেল আছে, এখনও যারা শোনেননি শুনুন। একটা বাচ্চা ছেলের জার্নি দেখতে পারবেন, একটা ছোট্ট প্রাণ কী করে বড় হয়ে আরও অনেককে ছায়া দেয়, আরও অনেককে নিয়ে চলে, যৌথ যাপনটা একটু শেখা যাবে। চলুন আজকে এই পর্যন্তই, আবারও কথা হবে, দেখা হবে আগামী সপ্তাহে, আগামী মঙ্গলবার এবং আগামী শুক্রবার। আর হ্যাঁ, আমাদের সঙ্গে থাকুন। আর আজকে একবারও বলা হয়নি, আজকে শেষে আরেকবার বলে দিই, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, নয়তো এরাই গৌরব বলবে কী করছো, লোকে সাবস্ক্রাইবই করছে না, দূর এটা একটা কোনো ভিউজ। একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমরা চট করে আপনাদের আরও কাছে পৌঁছে যেতে পারি এরকম আরও অজস্র গপ্প নিয়ে। আবারও ফিরে আসছি শুক্রবার, আর আবারও আগামী সপ্তাহে মঙ্গল শুক্র চলবে। ইটস আ লং জার্নি। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।